আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার উপর আরও ক্ষিপ্ত হল যুক্তরাষ্ট্র। এরপর থাকবে আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে মারবে, পানিতে মারবে, সালাম। সবশেষে দেখবেন সুশীলদের কাছে হেরে গেল সরকার। এবারে বিস্তারিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সেই সাক্ষাৎকারে তিনি সরাসরিভাবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, র্যাব পুনর্গঠন না হলে এবং শর্ত পূরণ না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। পিটার ডি হাস যখন এই বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় মুদ্রায় রাশিয়া থেকে তেল কেনা যায় কিনা সেটি পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত যদি তেল কিনতে পারে তাহলে বাংলাদেশ কিনতে পারবে কিনা। একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এই বক্তব্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে যখন বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নানামুখী চাপ দিচ্ছে, ঠিক সেই সময় সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নীতি অবস্থানের ব্যাপারে প্রকাশ্যে সমালোচনা করছে। ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের যে শীতলতা তা প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। অনেক কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে টানাপোড়েন, সামনের দিনগুলোতে তা আরও বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে বাংলাদেশের ব্যাপারে আগ্রাসী হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজের অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন দিকে মোড় নেবে এবং সেটি অবশ্যই নেতিবাচক হবে। ডেমোক্রেটরা মার্কিন ক্ষমতা দখলের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নানা বিষয় সামনে এসেছে। যেমন জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পরে যে গণতন্ত্র সম্মেলন ডেকেছিল, সেই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। এরপর বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং র্যাবের বর্তমান এবং সাবেক 7 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশ সম্পর্কে যে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার সবগুলোই একপেশে মন করা এবং বিশেষ মহল দ্বারা তৈরি করা বলে সরকার মনে করছে। এই বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের 50 বছর পূর্তিতে বাংলাদেশের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, কিন্তু তারা সেখান থেকে বিফলে এসেছেন। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞতা জানালেও মার্কিনীদের মন গলেনি। এরপর তিনি ভোল পাল্টে ফেলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ে তিনি সমালোচনাও করেন। এসব সমালোচনা ইতিবাচক ভূমিকা না রাখলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্য করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ যখন একটি জটিল কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে, ঠিক সেই সময় একটি বড় ধরনের প্রশ্ন সামনে উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ কতটা আগ্রহী। সরকারের একজন কর্মকর্তা বলেছেন, যেমন জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ তার পুলিশ প্রধানকে মনোনীত করেছে, কিন্তু বাংলাদেশ সরকার জানে না যে পুলিশ প্রধানকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে কিনা। তার ভিসার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দেন দরবার চলছে, কিন্তু সেই দেন দরবারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এরকম আচরণ করতেই থাকে তাহলে একটি স্বাধীন সরকার কতটা বরদাস্ত করবে। সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন সেটি নিষ্পত্তির কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান নয়, বরং সামনের দিনগুলোতে সম্পর্কের ক্ষেত্রে আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে বড় ধরনের আগ্রাসী ভূমিকায় আসতে পারে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আব্দুস সালাম বলেন, সরকার পানির দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে। এই সরকার জনগণকে ভাতে মারবে, পানিতে মারবে। জনগণের ওপরই তাদের যত আক্রোশ। সেজন্য বলতে চাই, আজকের আন্দোলন শুধু বিএনপির নয়, দলমত নির্বিশেষে সবার আন্দোলন। তিনি আরও বলেন, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আগে থেকেই নেই। দলমত সবাই মিলে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে না পারলে সার্বভৌমত্ব থাকবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এমন কাজ করে তারপরও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওনারা
তার প্রতিবাদ করেন না। উনি বাংলাদেশের মন্ত্রী না ভারতের মন্ত্রী সেটা নিয়েই তো সন্দেহ দেখা দিয়েছে। এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ঘরে বসে থাকলে হবে না, সবাইকে বলতে হবে তেল গ্যাসের দাম বাড়ল কেন। আমি সবাইকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান করছি। অপরদিকে 4 দিনের সফর শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট সংবাদ সম্মেলনে যে সমস্ত বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য অনিবেদিত এবং বিব্রতকর বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তার 4 দিনের সফরে শেষ পর্যন্ত তিনি যে বার্তা দিয়ে গেলেন তাতে স্পষ্ট হয়েছে যে এই দফায় সরকার সুশীল সমাজের কাছে পরাজিত হল। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরেকটি চাপে পড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন। মিশেল ব্যাচেলেটের সংবাদ সম্মেলনে কতটা তাৎপর্যপূর্ণ কথা উঠে এসেছে, তবে সবচেয়ে তিনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছিলেন তা হল বাংলাদেশে যে সমস্ত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তদন্তের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ সংস্থা গঠন করতে হবে। হাই কমিশনার এটাও বলেছেন যে তদন্তের জন্য সংস্থান গঠনে পরামর্শ দিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রস্তুত। গত 14 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশে এসেছিলেন। ওই দিনই তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রীর সঙ্গে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন ছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন। এই বৈঠকে 3 মন্ত্রী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন এবং বাংলাদেশের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না এবং যারা গুম হয়েছেন বলে দাবি করা হচ্ছে সে বিষয়ে তদন্ত করছেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়ে কথা বলেন। মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে 3 মন্ত্রী মানবাধিকার সুরক্ষায় সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেছিলেন। এরপর দিন 15 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট কথা বলেন 20 জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, যাদেরকে মানবাধিকার কর্মী বলা হয়েছিল, কিন্তু আদতে তাদের মধ্যে মানবাধিকার কর্মীর সংখ্যা ছিল খুবই কম এবং এর মধ্যে প্রচুর বিতর্কিত ব্যক্তিরাও ছিলেন। বিএনপি নিয়ন্ত্রিত মায়ের ডাক সংগঠনের একজন প্রতিনিধিকে ডাকা হয়েছিল। বিএনপি পৃষ্ঠপোষকতায় পরিচালিত উন্নয়ন সংস্থা অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খানকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান এবং পরিবেশ আইনজীবী সমিতির বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে আমন্ত্রিত ছিলেন। সেখানে যারা আমন্ত্রিত ছিল তারা সকলেই সরকার বিরোধী এবং বিভিন্ন সময় তারা সরকারের বিরুদ্ধে নানা রকম কথাবার্তার কারণে আলোচিত সমালোচিত।